Hello everyone, welcome to Nerdemy. ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস কোর্সের সর্বপ্রথম যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেরিভেটিভস। ফার্স্টেই দেখে নিই হোয়াট ইজ এ ডেরিভেটিভ। এ ডেরিভেটিভ ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হুজ ভ্যালু ইজ ডিরাইভড ফ্রম আদার আন্ডারলাইং অ্যাসেটস। তার মানে ডেরিভেটিভস হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, যেমন স্টক এবং বন্ড যেমন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভসও তেমনই একটি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার ভ্যালু ডিপেন্ড করে কোনো একটা আন্ডারলাইং অ্যাসেটের উপর। এখন আন্ডারলাইং অ্যাসেট জিনিসটা কি? আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে যে কোনো ধরনের অ্যাসেট যেটা ট্রেড করা পসিবল, বাই বা সেল করা যাবে, যেমন স্টকস, বন্ডস, কমোডিটিস, কারেন্সিজ, ইন্টারেস্ট রেটস অ্যান্ড মার্কেট ইন্ডিসেস। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর কনসেপ্ট। এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ইজিলি বোঝা যাবে। সো এই এক্সাম্পলটা আমরা দেখি। এখানে দুটি পার্টি আছে, একটি হচ্ছে গার্মেন্টস প্রডিউসার আর একটি হচ্ছে গার্মেন্টস বায়ার। এখন গার্মেন্টস বা অ্যাপারেলের দাম যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কমে যায়, সেটা গার্মেন্টস প্রডিউসারের জন্য ক্ষতিকর। অন্যদিকে গার্মেন্টস বায়ারের জন্য সেটা বেনিফিশিয়াল। অন দ্য আদার হ্যান্ড, যদি গার্মেন্টসের প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যায়, সেটা হবে প্রডিউসারের জন্য বা বাংলাদেশি গার্মেন্টস ওনারের জন্য বেনিফিশিয়াল এবং ডিজাইনার বা বায়ারের জন্য ক্ষতিকর। এখন যদি বাংলাদেশি গার্মেন্টস প্রডিউসার প্রেডিক্ট করে যে প্রাইস অফ গার্মেন্টস উইল গো ডাউন ইন দ্য ফিউচার, অ্যান্ড বায়ার যদি আবার ভাবে যে ফিউচারে গার্মেন্টসের প্রাইস বেড়ে যেতে পারে, সো এই রিস্কটা, এই আনসার্টেনিটিটা যদি ওরা অ্যাভয়েড করতে চায়, তাহলে কি করতে পারে? একটা মিউচুয়াল কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে আসতে পারে যে একটা ফিক্সড প্রাইসে একটা সার্টেন পিরিয়ড পর তারা গার্মেন্টস বা প্রোডাক্টটা বাই সেল করবে। ফর এক্সাম্পল, the garments producer is saying, I will sell you per jacket at the current market price of $50 in 6 months, regardless of the future market price. That means producer বায়ারকে বলছে যে 6 মাস পর ফিউচার গার্মেন্টসের মার্কেট প্রাইস যাই থাকুক না কেন, আমি আজকের দিনের যে $50 প্রাইস, সেই প্রাইসে তোমার কাছে গার্মেন্টস সেল করব। এখন বায়ারও যদি সেম এগ্রিমেন্টে রাজি থাকে, তাহলে হচ্ছে তাদের মধ্যে একটি কন্ট্রাক্ট হবে। এখন এখানে আন্ডারলাইং অ্যাসেটটা কি? আন্ডারলাইং অ্যাসেটটা হচ্ছে গার্মেন্টস বা জ্যাকেট, আর যে কন্ট্রাক্টটা হলো সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। এখন আমরা দেখি ওয়াই ডেরিভেটিভস, কেন আমরা ডেরিভেটিভস নিয়ে কাজ করব। ডেরিভেটিভস প্লে কি রোল ইন হেজিং অর ট্রান্সফারিং রিস্ক ইন দ্য ইকোনমি। হেজিং বা হেজ জিনিসটা কি সেটা জানা দরকার। এ হেজ ইজ এন ইনভেস্টমেন্ট strategy to reduce risk of adverse price movements in an asset. যেমন ধরা যায় প্রাইস মুভমেন্ট, প্রাইস ফ্লাকচুয়েশন অনেক বেশি হয় হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। সো ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কেউ যদি অ্যাডভার্স প্রাইস মুভমেন্টকে অ্যাভয়েড করতে চায় বা রিডিউস করতে চায়, সে হচ্ছে হেজিংয়ের সাহায্য নেয়। এই কোর্সের নেক্সট লেকচারগুলোতে আমরা হেজিং নিয়ে আরও জানতে পারবো। এখন দেখি হাউ ডেরিভেটিভস আর ট্রেডেড। ডেরিভেটিভস আসলে দুইভাবে ট্রেড করা হয়, একটা হচ্ছে এক্সচেঞ্জে আর একটা হচ্ছে ওটিসি মার্কেটে। সাধারণত স্ট্যান্ডার্ডাইজড যেসব কন্ট্রাক্ট, সেগুলো হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড করা হয়। এক্সচেঞ্জ কি? এক্সচেঞ্জ হচ্ছে একটা অর্গানাইজড মার্কেট লাইক স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, সেরকম ডেরিভেটিভসের জন্য এক্সচেঞ্জ থাকে, যেমন সাচেস শিকাগো বোর্ড অপশনস এক্সচেঞ্জ বা শিকাগো বোর্ড অফ ট্রেড। এখন কিভাবে ট্রেডটা হয় সেটার একটা এক্সাম্পল দেখি। যখন দুটো পার্টি ট্রেড করতে রাজি থাকে, প্রসেসটি তারপর এক্সচেঞ্জে ক্লিয়ারিং হাউসের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। সাপোজ তুমি বাপ্পি লেহেরি থেকে 10 ভরি গোল্ড কিনতে চাও এট এ ফিউচার টাইম, সাপোজ 1 মাস পর, প্রতি ভরি 70,000 টাকায়। সো ট্রেডটা এমনভাবে হবে যে তুমি ক্লিয়ারিং হাউস থেকে 10 ভরি স্বর্ণ কিনবে 70,000 টাকায় প্রতি ভরি করে 1 মাস পর।
অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বাপ্পি লেহারি ক্লিয়ারিং হাউসের কাছে স্বর্ণ বিক্রি করবে 70,000 টাকা প্রতি ভরিতে 1 মাস পর। সো এখানে ক্লিয়ারিং হাউস একটা মিডলম্যান বা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। এই প্রসেসটার একটা অ্যাডভান্টেজ হলো ট্রেডারদের অপোজিট পার্টির ক্রেডিট ওর্দিনেস নিয়ে ভাবতে হয় না। মানে আমি কি প্রোডাক্টটা পাবো নাকি আমি কি সেম প্রাইসে প্রোডাক্টটা পাবো, এটা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ ক্লিয়ারিং হাউস এখানে মিডলম্যান হিসেবে কাজ করে। ক্লিয়ারিং হাউস দুই পার্টির ক্রেডিট রিস্কটা বিয়ার করে। এখন আরেকটা ওয়ে হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটে সাধারণত আনস্ট্যান্ডার্ডাইজড যেসব ডেরিভেটিভস রয়েছে সেগুলো সেল হয়। ওটিসি মার্কেট জিনিসটা কি? ওটিসি বা ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে যেখানে কোনো ফিজিক্যাল লোকেশন থাকে না। এক্সচেঞ্জ যেমন একটা ফিজিক্যাল এন্টিটি, এখানে তেমন কোনো লোকেশন থাকে না, এখানে হচ্ছে বাই টেলিফোন অর বাই ইমেল ট্রেড হয়ে থাকে। আচ্ছা, বলা হয়েছে ইন দ্য ওটিসি মার্কেট ওয়ার ট্রেডার্স ওয়ার্কিং ফর ব্যাংকস, ফান্ড ম্যানেজার্স অ্যান্ড কর্পোরেট ট্রেজারার্স কন্ট্যাক্ট ইচ আদার ডিরেক্টলি। তার মানে হচ্ছে বাই ফোন কোনো ব্যাংকার, ফান্ড ম্যানেজার নিজেদের মধ্যে ট্রেড করে নিচ্ছে ডেরিভেটিভস। ওকে, নেক্সট আমরা দেখি ডেরিভেটিভসের ফার্স্ট যে টাইপ সেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টস। ফার্স্ট অফ অল বলে নেই, ফরওয়ার্ড কন্ট্রাক্টস হচ্ছে একটা আনস্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট। দ্যাট মিনস এটা কোথায় ট্রেড হবে? এটা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড হবে। যে কোনো ধরনের আনস্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট হচ্ছে ওটিসি বা ওভার দ্য কাউন্টার মার্কেটে ট্রেড হয়। এখন বাই ডেফিনেশন ফরওয়ার্ড কন্ট্রাক্টস an agreement to buy or sell an asset at a certain future time for a certain price. দ্যাট মিনস এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট যেখানে আমি একটা প্রোডাক্ট বাই বা সেল করব একটা সার্টেন ফিউচার ডেটে এবং একটা সার্টেন প্রাইসে। দ্যাট মিনস আমার কি কি ফিক্সড থাকতেছে? আমার ফিক্সড থাকতেছে হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস। ফর এক্সাম্পল, এখানে দুটো পার্টি আছে, একটা হচ্ছে প্রাণ বায়ার অফ ম্যাঙ্গো অ্যান্ড সেলার হচ্ছে দ্য ম্যাঙ্গো ফার্মার। সো এখন ধরে নিই যে প্রাণ বেট করছে যে ম্যাঙ্গোর প্রাইস ফিউচারে বেড়ে যাবে। On the other hand, the farmer is betting that the mango price will go down. So to avoid the risk of uncertainty in the future, they will come to an agreement at a certain price at a certain future time. So ধরে নিই আজকে মার্কেটে আমের প্রতি কেজি হচ্ছে 70 টাকা। এখন প্রাণ ভাবছে যে 1 মাস পর আমের কেজি দাম বেড়ে যেতে পারে, 70 থেকে 100 হয়ে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড চাষি যে আম চাষ করছে সে ভাবছে যে 70 থেকে আমের প্রতি কেজি দাম 50 টাকা হয়ে যেতে পারে। তো তারা একটা ফিক্সড প্রাইস করে নিল যে 1 মাস পরে আমি 75 টাকা করে প্রাণের কাছে আম সেল করব। প্রাণও রাজি হয়ে গেল, কারণ সে তো প্রেডিক্ট করছে যে 100 টাকায় কিনতে হবে পরে। সো এখানে তারা একটা এগ্রিমেন্ট করলো, কিন্তু কোনো মানি এক্সচেঞ্জ হবে না বিফোর দ্য সেটেলমেন্ট ডেট। দ্যাট মিনস 1 মাস পরেই প্রাণ 75 টাকা করেই নিতে বাধ্য থাকবে। অ্যান্ড দ্য মেইন পয়েন্ট ইজ ফরওয়ার্ড কন্ট্রাক্টস হচ্ছে একটা বাইন্ডিং অব্লিগেশন, মানে মার্কেটে প্রাইস যতই থাকুক প্রাণকে সেই দামেই কিনতে হবে। দ্যাট মিনস 75 টাকা দিয়েই প্রাণকে আমগুলো কিনতে হবে। এখন মার্কেটের প্রাইস যদি 50 টাকাও হয়ে যায়, প্রাণকে বেশি দামেই কিনতে হবে, কারণ সে একটা এগ্রিমেন্ট করেছে যেটা কিনা বাইন্ডিং। ওকে, এবার কিছু টার্মিনোলজি দেখি। এখানে বলা হচ্ছে দ্য পার্টি দ্যাট হ্যাজ এগ্রিড টু বাই হ্যাজ হোয়াট ইজ টার্মড এ লং পজিশন। দ্যাট মিনস যে পার্টিটা বাই করবে, আন্ডারলাইং অ্যাসেটটা বাই করবে, তার পজিশনটাকে বলা হয় লং পজিশন। আর যে পার্টিটা আন্ডারলাইং অ্যাসেটটা সেল করবে তার পজিশনটাকে বলা হয় শর্ট পজিশন। সো আগের এক্সাম্পলটা দেখি। এখানে বায়ার হচ্ছে প্রাণ, প্রাণ হচ্ছে ম্যাঙ্গোটা বাই করবে। সো প্রাণ কি করছে? প্রাণ হচ্ছে একটা লং ফরওয়ার্ডে পজিশনে আছে। আর সেলার হচ্ছে চাষি। তো আমের চাষি উনি হচ্ছে কিসে থাকবে? ওনার পজিশনটা হবে শর্ট পজিশন, কারণ তিনি সেল করতে রাজি। ওকে, সো এখানে যা বলা হয়েছে ওয়েন ইউ ওপেন এ পজিশন উইথ এ বাই কমান্ড, মানে আমি কিনতে চাই, ইউ আর লং মানে আমি লং পজিশনে আছি, বাই মানে লং, শর্ট মানে সেল। ওকে, সো এখন আমি কিভাবে প্রফিট করি? ইউ মেক মানি ওয়েন প্রাইস রাইজেস বাই স্ট্রংস। ওকে, সো প্রাইস যখন বেড়ে যাবে আমার প্রফিট হবে কিভাবে? আমি বাই করতে চাই, আমি একটা লং পজিশনে আছি,
আমি ধরলাম যে যে আমের প্রাণের কথা বললাম, প্রাণের প্রাইসটা কত ছিল, 75 টাকা। তো ধরলাম যে 75 টাকায় আমি লং পজিশন নিলাম, মানে লং ফরওয়ার্ড করলাম। এখন মার্কেটে যদি মানে 1 মাস পরে যদি প্রাইসটা বেড়ে যায়, মানে 75 না হয়ে যদি আমের প্রাইস মার্কেটে 90 টাকা থাকে, আমি কিন্তু সেই চাষি থেকে 75 টাকাতেই কিনবো। কারণ চাষি হচ্ছে বাধ্য আমার কাছে 75 টাকায় সেল করতে, কারণ এটা একটা এগ্রিমেন্ট ছিল। সো এই লাইনটা এখানে জাস্টিফাইড। ইউ মেক মানি ওয়েন প্রাইস রাইজেস। দাম বেড়ে গেলে আমি যদি লং পজিশনে থাকি আমি প্রফিট করছি। অন দ্য আদার হ্যান্ড, ওয়েন ইউ ওপেন এ পজিশন উইথ সেল কমান্ড, মানে এখানে এই পার্টিটাকে এটা হচ্ছে যে আম চাষি, ইউ আর শর্ট, মানে সে শর্ট পজিশনে আছে। ইউ মেক মানি ওয়েন প্রাইস নট স্ট্রংস, মানে প্রাইস যখন ফল করে তখন আমি প্রফিট করতে পারি। যেমন আম চাষি 75 টাকা, প্রাইস ফল করা মানে হচ্ছে মার্কেট প্রাইস। ওকে, স্পেসিফিক ডেটে সার্টেন পিরিয়ড পর মার্কেট প্রাইস যদি ফল করে। এখন আমার আমার এগ্রিমেন্টে বলা হয়েছে যে আমি 75 টাকায় সেল করতে বাধ্য প্রাণ কোম্পানির কাছে। কিন্তু যদি 1 মাস পরে দেখি যে মার্কেটের আমের প্রাইস হচ্ছে 50 টাকা, কিন্তু প্রাণ কোম্পানি আমার থেকে 75 টাকাতেই কিনবে, কারণ এটা একটা বাইন্ডিং অব্লিগেশন। সো আমি এখানে 25 টাকা লাভ করছি। সো শর্টে কখন লাভ হয়, শর্টে লাভ হয় প্রাইস যদি কমে যায়, তখন হচ্ছে চাষির লাভ, মানে যে শর্ট পজিশন আছে তার লাভ। আর প্রাইস যদি বেড়ে যায়, মার্কেট প্রাইস যদি বেশি থাকে আমার এগ্রিমেন্টের প্রাইস থেকে, তাহলে হচ্ছে লাভ কার, তখন লাভ হবে যে লং পজিশন আছে বা বায়ারের। ওকে, দেন এবার আমরা দেখি ফরেন এক্সচেঞ্জ মার্কেটের রিয়েল এক্সাম্পল ফরওয়ার্ডের জন্য। ফরেন এক্সচেঞ্জ কোটস ফর ইউএসডি পার বিডিটি এক্সচেঞ্জ রেট অন জুলাই 10। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। জুলাই 10-এ ইউএসডি পার বিডিটি মানে 1 টাকা কত ডলার এক্সচেঞ্জ রেটে কত ডলার আসে সেটা। এখানে দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিড এন্ড একটা হচ্ছে অফার। বিড এন্ড অফার জিনিসটা কি আমাদের জানা লাগবে। অফারের আরেকটা নাম হচ্ছে আস্ক। ওকে, এটা হচ্ছে প্রাইস কোট, প্রাইস কোট করা হয় এগুলো দিয়ে। বিড হচ্ছে দ্য হাইয়েস্ট প্রাইস এ বায়ার উইল পে ফর এন অ্যাসেট। অন দ্য আদার হ্যান্ড, অফার বা আস্ক হচ্ছে দ্য লোয়েস্ট প্রাইস এ সেলার উইল অ্যাকসেপ্ট ফর অ্যান অ্যাসেট। মানে বায়ার যেটা দিতে চায় সেটা হচ্ছে বিড, আর সেলার যেটা অ্যাকসেপ্ট করতে চায় যে লোয়েস্ট অ্যামাউন্টটা সেটা হচ্ছে অফার। এখন আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। স্পট, স্পট প্রাইস মানে হচ্ছে আজকের দিনের, স্পট মানে হচ্ছে আজকের, স্পট মানে অলওয়েজ আমাদের মনে রাখতে হবে স্পট মানে আজকের দিনের প্রাইস কত, এখন মার্কেটে প্রাইস কত। তো এখন দেখতে পাচ্ছি যে 0.011, দ্যাট মিনস 1 টাকা সমান 0.011 ইউএসডি। এটা হচ্ছে বিড মানে বায়ার্সের প্রাইস। ওকে, আর এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 1 মান্থ ফরওয়ার্ড কন্ট্রাক্ট মানে 1 মাস পরের ফরওয়ার্ড কন্ট্রাক্টের জন্য একটা প্রাইস আছে, 3 মাস পরের জন্য একটা আছে, 6 মাস পরের জন্য আছে। ওকে, এখন এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমরা দেখব কিভাবে ফরওয়ার্ড কন্ট্রাক্টে প্রফিট বা গেইন লস করা যায়। আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, এখানে বলা হয়েছে সাপোজ দ্যাট অন জুলাই 10, 2020, দ্যাট মিনস আজকের দিনে, the CFO of Tommy Hilfiger, একটা US corporation, knows that the corporation will pay BDT 1 million in 6 months. That means 6 মাস পর জানুয়ারির 10 তারিখে টমি হিলফিগার 1 মিলিয়ন পে করবে বাংলাদেশি গার্মেন্টসকে, and wants to hedge against exchange rate moves, মানে সে রিস্ক অ্যাভয়েড করতে চায়, রিস্ক রিডিউস করতে চায়। এখন কিভাবে সে সেটা করবে, এই স্ট্র্যাটেজিটাই আমাদের দেখতে হবে। এখন আমরা আগে দেখি যে 6 মাস পরের ফরওয়ার্ড প্রাইসটা কত। আগের এক্সাম্পলে আমরা দেখেছি যে 6 মান্থস ফরওয়ার্ড হচ্ছে অফার প্রাইস হচ্ছে 0.02, দ্যাট মিনস 0.02 পার বিডিটি, মানে 1 টাকা 0.02 ডলার করে সে কিনতে পারবে। এখন আমরা দেখি সলিউশনটা। টমি হিলফিগার ক্যান এগ্রি টু বাই বিডিটি 1 মিলিয়ন 6 মান্থস ফরওয়ার্ড অ্যাট এন এক্সচেঞ্জ রেট অফ 0.02 অ্যান্ড গেটস এ লং ফরওয়ার্ড। কি ফরওয়ার্ড হবে, পজিশন হচ্ছে সে কিনছে, যে কিনে সে হচ্ছে লং পজিশনে থাকে, দ্যাট মিনস লং ফরওয়ার্ড কন্ট্রাক্ট অন বিডিটি। সে বাংলাদেশি টাকা কিনবে কারণ সে বাংলাদেশি টাকা পে করবে 1 মিলিয়ন, রাইট। এখন ধরি যে 6 মাস পর, দ্যাট মিনস জানুয়ারি মাসে স্পট রেট, স্পট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে সেই দিনের মার্কেট রেট হয়ে গেল 0.025। আচ্ছা,
এখন তার কি প্রফিট হবে না লস হবে, তার কি গেইন হবে না লস হবে, সেটা আমরা কিভাবে দেখবো? এখন আমাদের ফরওয়ার্ড রেট বা আমাদের কন্ট্রাক্টের যে রেট সেটা হচ্ছে একটা বাইন্ডিং অব্লিগেশন। তার মানে জমির ফিগার বাংলাদেশি ব্যাংক থেকে বা যে কোনো ব্যাংক থেকে 0.02 রেটে কিনতে পারবে এবং ব্যাংকটা সেল করতে বাধ্য। তো মার্কেট প্রাইস যদি 0.025ও হয়ে যায়, সে কিনবে কত করে? 0.02 করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যালকুলেশন আছে, USD 25,000, এটা কোথেকে আসছে? তার কিনতে হবে 1 মিলিয়ন টাকা। 1 মিলিয়ন টাকা কত ইউএসডি হয়? 1 মিলিয়ন টাকা যদি স্পট রেটে মানে আজকের দিনে মার্কেট রেটে কিনতে চায়, তাহলে তার জন্য পড়বে 25,000 US ডলার। কিন্তু তার ফরওয়ার্ড কন্ট্রাক্ট অনুযায়ী সে পে করবে 0.02 করে। তো 0.02 করে যদি 1 মিলিয়ন সে পে করে, তাহলে হচ্ছে তার পেমেন্ট হচ্ছে 20,000 ডলার। দ্যাট মিনস তার গেইন হচ্ছে 5,000। কারণ কি? সে যদি আজকে মার্কেট থেকে মানে আজকের দিনে মার্কেট থেকে বিডিডি 1 মিলিয়ন কিনতে যেত, তাকে পে করতে হতো 25,000। কিন্তু যেহেতু সে 6 মাস আগে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টে গিয়েছিল যে সে 0.02 করে 6 মাস পরে পে করবে, তো এই বাইন্ডিং অব্লিগেশনটার কারণে, এই কন্ট্রাক্টের কারণে তাকে পে করতে হচ্ছে 20,000 ডলার। দ্যাট মিনস তার 5,000 ডলারের একটা পজিটিভ গেইন রয়েছে। এখন সিনারিওটা রিভার্স হতে পারে। যদি এক্সচেঞ্জ রেটটা ফল করে, এক্সচেঞ্জ রেটটা যদি 0.016 হয়ে যায় 6 মাস পরে, তাহলে তার জন্য কি হবে? তখন তার একটা নেগেটিভ গেইন আসবে। কেন? কারণ মার্কেটে সে যদি 6 মাস পরে কিনতে যায়, সে মার্কেটে কিনতে পারতো 0.016 করে পার বিডিটি কিনতে পারতো, কিন্তু তাকে এখন কিনতে হচ্ছে 0.02 করে, কারণ সেটা একটা বাইন্ডিং অব্লিগেশন ছিল। তো বাইন্ডিং অব্লিগেশনের কারণে তাকে 1 মিলিয়ন বাংলাদেশ টাকা কিনতে হচ্ছে 20,000 ডলার দিয়ে, যেখানে সে কিনতে পারতো আজকের দিনে 16,000 ডলার খরচ করে। তার মানে তার নেগেটিভ ভ্যালু হচ্ছে, নেগেটিভ গেইন হচ্ছে -4,000। ওকে, এখন এই পে অফ, এই যে গেইন এন্ড লসটা কিভাবে হয়, এটা ইকুয়েশনের মাধ্যমে বের করা যায়। তো ইকুয়েশনটা কি? ফরওয়ার্ড কন্ট্রাক্টের লং পজিশনের ক্ষেত্রে পে অফ হচ্ছে এসটি মাইনাস কে। তো আমাদের ইকুয়েশন মনে না রেখে কমন সেন্স দিয়ে এটা মনে রাখা যায়। যেমন লং পজিশন মানে হচ্ছে বায়ার্স পজিশন। বায়ার্স পজিশন, বায়ারের প্রফিট কখন হয়? বায়ারের পজিটিভ গেইন হয়, বায়ারের প্রফিট হয় যখন প্রাইস বেড়ে যায়, তাই না? মার্কেট প্রাইস বা স্পট প্রাইস, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ মেক মানি ওয়েন প্রাইস স্ট্রংস। দ্যাট মিনস মার্কেট প্রাইস বা স্পট প্রাইস যখন বেড়ে যায়, তখন হচ্ছে বায়ারের প্রফিট হয়। এখানে এসটি আর কে জিনিসটা কি? এসটি হচ্ছে স্পট প্রাইস, আর কে হচ্ছে ফরওয়ার্ড প্রাইস বা কন্ট্রাক্টের যে প্রাইসটা মেনশন স্পেসিফিক করা আছে সেই প্রাইসটা। তো আমার কন্ট্রাক্টের প্রাইস বা ফরওয়ার্ড প্রাইস থেকে যখন মার্কেটের প্রাইস বেশি, এসটি মাইনাস কে, তখন হচ্ছে লং পজিশনে থাকলে মানে বায়ারের জন্য সেটা একটা প্রফিট বা গেইন বা পজিটিভ পে অফ। অন দ্য আদার হ্যান্ড শর্ট পজিশনে যদি থাকি, আমরা যদি আবার ওই ছবিটা দেখি, শর্ট পজিশনে রাইট সাইডে কি বলেছে? যখন প্রাইস কমে, প্রাইস যখন ফল করে, তখন শুধু লাভ হয়। তো প্রাইস কমে মানে কি? মার্কেট প্রাইস কমে। মার্কেট প্রাইস মানে স্পট প্রাইস। স্পট প্রাইস হচ্ছে এসটি। তো এসটি যখন কম থাকবে, তার মানে কে যখন এসটি থেকে বেশি, আমার ফরওয়ার্ড প্রাইস যখন এসটি থেকে বেশি, তখনই আমি পে অফ পাবো, মানে পজিটিভ পে অফ বা প্রফিট করতে পারবো। সো এখানের ইকুয়েশনটা হবে কে মাইনাস এসটি, উল্টা লং পজিশনের উল্টাটা হচ্ছে শর্ট পজিশন। এখন আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখি এক্সাম্পলটা, লেফট সাইডে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে একটা প্রোডাক্ট ধরলাম, প্রোডাক্টটা আমরা ধরলাম যে 6 মাস পরে আমরা এটার ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ডে গেল যে একজন লং ফরওয়ার্ড যে কিনবো 85 টাকা করে। কে আমরা দেখতে পাচ্ছি যে অলওয়েজ কনস্ট্যান্ট মানে স্পেসিফিক, 85 টাকা হচ্ছে আমার ফরওয়ার্ড প্রাইস। তো মার্কেটের প্রাইস হচ্ছে লেফট সাইডেটা বা স্পট প্রাইস, মানে 6 মাস পরে স্পটে বা মার্কেটে সেই প্রোডাক্টটার দাম কত। এখন স্পট প্রাইস যদি 75 টাকা হয়, তাহলে আমার একটা নেগেটিভ পে অফ হবে। কেন? কারণ আমার এটা একটা বাইন্ডিং অব্লিগেশন। 85 টাকা হচ্ছে আমি দিতে বাধ্য, 85 টাকা দিয়ে আমি প্রোডাক্টটা কিনতে বাধ্য, কারণ আমি একটা বাইন্ডিং অব্লিগেশন গিয়েছি। তো মার্কেটের প্রাইস 75 থাকলেও আমাকে 85 দিয়ে কিনতে হবে, তার মানে আমার 10 টাকা লস হচ্ছে, 10 টাকা নেগেটিভ পে অফ। আবার মার্কেটে যখন 80 টাকা, তখন আমাকে 85 টাকা দিয়ে কিনতে হবে, কারণ আমি একটা বাইন্ডিং অব্লিগেশনে গিয়েছি যে আমাকে এই দামেই কিনবো। তো ওইখানেও আমার নেগেটিভ পে অফ হচ্ছে -5। কিন্তু যখন দুইটা প্রাইসই সমান, যে আমার ফরওয়ার্ড প্রাইস এবং মার্কেটের প্রাইসও সমান, তখন হচ্ছে আমার জিরো পে অফ, মানে আমার প্রফিটও হচ্ছে না, লস হচ্ছে না। আবার কি দেখতে পাচ্ছি? যখন আমার স্পট প্রাইস বা মার্কেট প্রাইস যখন বেশি,
90, কিন্তু আমার ফরওয়ার্ডের প্রাইস 85। তার মানে হচ্ছে মার্কেটের থেকে যদি আমি কিনতাম আমাকে 90 টাকা দিয়ে কিনতে হতো, কিন্তু আমি এখন কিনবো 85 টাকা দিয়ে, কারণ আমার প্রাইসটা ফিক্সড। তো আমার এখানে 5 টাকা পে অফ হচ্ছে, 5 টাকা প্রফিট হচ্ছে। আমরা যদি জাস্ট এই ইমেজটা দুইটাই মনে রাখি তাহলে আমরা সবকিছু ইজিলি বুঝতে পারবো। যখন আমি বাই বা লং পজিশনে আছি, মার্কেট প্রাইসটা বেড়ে গেলে আমার প্রফিট হচ্ছে। সো এখানে আমি দেখতে পেলাম যে মার্কেট প্রাইস যখন আমার কে থেকে বেড়ে গেল, এসটি গ্রেটার দেন কে হলো, আমার প্রফিট হচ্ছে। এবার এটা যদি আমি গ্রাফে প্লট করি আমরা দেখতে পাই যে লং ফরওয়ার্ডের গ্রাফটা হচ্ছে আপওয়ার্ড মুভিং, কারণ হচ্ছে যখন এসটি বাড়বে, এসটি যখন কে থেকে বাড়তে থাকবে মানে স্পট প্রাইস যখন বাড়তে থাকবে তখন হচ্ছে আমার পে অফ বা প্রফিটও বাড়তে থাকবে। এখন শর্ট ফরওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিটলি অপোজিট। এখানে আমরা বলেছিলাম যে আমরা যদি আবার স্ট্রংস এন্ড নট স্ট্রংস দেখি তাহলে আমরা দেখতে পারি যে রাইট সাইডের পজিশনটা হচ্ছে শর্ট পজিশন। মার্কেট প্রাইস যখন কমে যায় তখন সেলারের জন্য প্রফিট, কারণ সে বেশি দামে সেল করছে। তার ফিক্সড প্রাইসটা, তার ফরওয়ার্ড প্রাইসটা বেশি ছিল, কিন্তু মার্কেটে এখন কম দাম। সে যদি মার্কেটে সেল করতো কম টাকা পেত, কিন্তু যেহেতু সে আগে থেকেই ফরওয়ার্ড কন্ট্রাক্টে আছে, সেল করার শর্ট পজিশন আছে, সে প্রফিট করতে পারছে। এখন আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখি যে সেম জিনিসটি, সেম প্রোডাক্টটা বললাম যে 85 টাকা দিয়ে তার ফরওয়ার্ড প্রাইস, দ্যাট মিনস শর্ট ফরওয়ার্ড, তার মানে তাকে 85 টাকায় সেল করতে হবে একটা প্রোডাক্ট। ধরে নিলাম যে ওই যে ম্যাঙ্গো ফার্মার ছিল, ম্যাঙ্গো ফার্মার হচ্ছে শর্ট পজিশন কারণ সে সেলার, তো তাকে 85 টাকা ধরে পার কেজি সেল করতে হবে। এটা একটা বাইন্ডিং অব্লিগেশন। এখন মার্কেটে যদি 75 টাকা হয় তার মানে মার্কেটে আমের দাম কম কিন্তু সে বেশি দামে বিক্রি করতে পারছে ব্র্যান্ড কোম্পানির কাছে। তো তার একটা পজিটিভ পে অফ হচ্ছে, তার একটা প্রফিট হচ্ছে 10 টাকা। আবার মার্কেটে আমের দাম 80 টাকা, তার মানে অন্যান্য সেলাররা 80 টাকা দামে সেল করলেও সে ফার্মার ব্র্যান্ড কোম্পানির কাছে 85 টাকা দিয়ে সেল করতে পারছে, কারণ এটা একটা বাইন্ডিং অব্লিগেশন ছিল, ব্র্যান্ড কোম্পানি 85 দিয়ে কিনতে বাধ্য। তো সে এখানেও 5 টাকা প্রফিট করছে। যখন স্পট এবং মার্কেট মানে ওই ফার্মারের সেলিং প্রাইস এবং মার্কেটের অন্যান্য ফার্মারের সেলিং প্রাইসও সমান, তখন তার কোনো প্রফিট বা লস হচ্ছে না। কিন্তু যখন সে দেখতে পেল যে অন্য ফার্মার বা সে যদি মার্কেটে অন্য কারো কাছে সেল করতো 90 টাকা করে পেতো পার কেজি, বাট তাকে এখন 85 টাকা দিয়ে সেল করতে হবে, কারণ এটা একটা বাইন্ডিং অব্লিগেশন ছিল। এখানে প্রাইসটা চেঞ্জ হওয়া যাবে না, প্রাইসটা স্পেসিফিক ফিক্সড। তো সে ব্র্যান্ড কোম্পানির কাছে 85 টাকা ধরেই পার কেজি আম সেল করছে, কিন্তু সে বাইরে সেল করলে, মার্কেটে সেল করলে 90 টাকায় করতে পারতো, তখন তার একটা নেগেটিভ পে অফ বা লস হচ্ছে 5 টাকা। একইভাবে আমরা যদি এটা গ্রাফে প্লট করি আমরা দেখতে পাচ্ছি যে এসটি বাড়ার সাথে সাথে মানে স্পট প্রাইস বাড়ার সাথে সাথে আমাদের একটা গ্রাফটা ডাউনওয়ার্ড চলে যাচ্ছে। দ্যাট মিনস এখানে হচ্ছে কে মানে আমার ফরওয়ার্ড প্রাইস যখন এসটি থেকে বেশি মানে স্পট প্রাইস থেকে বেশি হবে তখনই আমার প্রফিট থাকবে। আমার ফরওয়ার্ড প্রাইস মানে আমার এগ্রিমেন্টের প্রাইস যখন মার্কেটের থেকে কমে যাবে তখন আমার একটা লস হবে। তো সবকিছুর সামারি হচ্ছে আমরা জাস্ট এই দুইটা ছবি যদি একটু ভালো করে বুঝি তাহলে হচ্ছে দ্যাট মিনস যখন আমি লং পজিশনে মার্কেট প্রাইস বাড়লে আমার প্রফিট, যখন আমি শর্ট পজিশনে মার্কেট প্রাইস কমলে আমার প্রফিট। ওকে, এখন আমরা দেখব ফিউচার্স কন্ট্রাক্ট কি জিনিস। ফিউচার্স হচ্ছে ফরওয়ার্ডের মতোই, সেম টু সেম, এক্স্যাক্টলি সেম, জাস্ট কিছুই ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্ট। So, future contract is an agreement between two parties to buy or sell an asset at a certain time in the future for a certain price. আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনেশনটাও একদম সেম, বাট ডিফারেন্সটা হচ্ছে ফিউচার্স কন্ট্রাক্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট, অন দ্য আদার হ্যান্ড ফরওয়ার্ড হচ্ছে আনস্ট্যান্ডার্ডাইজড। আমরা বলেছিলাম যে আনস্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট ট্রেড হয় ওটিসি মার্কেটে ওভার দ্য ফোন বা ওভার দ্য ইমেল, আর স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট ট্রেড হয় একটা এক্সচেঞ্জ মার্কেটে। তার মানে কি ফিউচার কন্ট্রাক্ট হবে আমার এক্সচেঞ্জ মার্কেট ট্রেড হবে। So a future contract is essentially a forward contract that is traded on an organized financial exchange such as Chicago Mercantile Exchange. তার মানে হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট জাস্ট একটা স্ট্যান্ডার্ডাইজড ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেটা এক্সচেঞ্জ মার্কেটে ট্রেড হবে। এখন আমরা দেখি কিছু কি ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ডস এন্ড ফিউচার্স, এটা জানা দরকার। যেমন ফিউচার্সের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডেইলি সেটেলমেন্ট। দ্যাট মিনস প্রাইসটা আমার ডেইলি মুভমেন্ট যেমন হয় ফিউচারের প্রাইসটাও ডেইলি সেটেল হবে। অন দ্য আদার হ্যান্ড ফরওয়ার্ডে আমরা কি দেখেছিলাম যে সেটেলমেন্টটা হয় ম্যাচুরিটি পিরিয়ডে, দ্যাট মিনস একটা সার্টেন পিরিয়ডের পর একটা সার্টেন ডেটে গিয়ে সেটেলমেন্টটা হয়। ফিউচার হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট, মানে এখানে সবকিছু
অর্গানাইজড মার্কেটে হবে এবং প্রতিটা কন্ট্রাক্টের প্রতিটা জিনিস স্ট্যান্ডার্ডাইজড থাকবে। আর ফরওয়ার্ড হচ্ছে নট স্ট্যান্ডার্ডাইজড। এখন ফিউচার্সের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লো রিস্ক অফ নট ফুলফিলিং অব্লিগেশন। মানে এখানে রিস্কটা কম, যে ট্রেডটা হবে না এই অব্লিগেশনটা, কারণ এখানে একটা রেগুলেশন থাকে, এখানে রেগুলেটর বা মিডলম্যান হিসেবে থাকে একটা এক্সচেঞ্জ থাকে একটা। কিন্তু ফরওয়ার্ডে সেটা নেই, সেটা হচ্ছে লো লেভেল অফ রেগুলেশন অ্যান্ড ওভারসাইট অন সেটেলমেন্ট। ফোর্থ হচ্ছে ট্রেডেড অন পাবলিক এক্সচেঞ্জেস, যেটা বললাম যে এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ মার্কেটে হয়ে থাকে ফিউচার্স, আর ফরওয়ার্ডস হয়ে থাকে প্রাইভেট কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস, দ্যাট মিনস ওটিসি মার্কেটে হয়ে থাকে ফরওয়ার্ডস। আচ্ছা, নেক্সট যেটা থার্ড টাইপ অফ ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস হচ্ছে অপশন। এটা অনেক ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে ডেফিনিশন, an option gives the holder of the option the right to do something but the holder doesn't have to exercise this right. তার মানে হচ্ছে অপশনের যে হোল্ডার, আমরা তখন বলেছিলাম যে ফরওয়ার্ড এবং ফিউচার হোল্ডার, অপশনের হোল্ডারের কি থাকে, একটা রাইট থাকে, রাইট অফ বাইং অর সেলিং। তখন যেটা ছিল যে ফরওয়ার্ড এন্ড ফিউচারে ছিল অব্লিগেশন, বাইন্ডিং অব্লিগেশন ছিল, আমি বিক্রি করতে, ওই প্রাইসে বিক্রি করতে বা সেল করতে বাধ্য। কিন্তু অপশনসের ক্ষেত্রে আমি বাধ্য না, আমার একটা রাইট আছে, আমি চাইলে বিক্রি করতেও পারি, নাও করতে পারি, সেল করতেও পারি, নাও করতে পারি। তো টাইপস অফ অপশনস আমরা দেখতে পাই যে মেইন দুইটা টাইপ হচ্ছে কল অপশন এবং পুট অপশন। কল অপশন জিনিসটা কি? কল অপশনের ডেফিনিশন হচ্ছে ইট গিভস দ্য হোল্ডার দ্য অপশন দ্য রাইট টু বাই এন অ্যাসেট বাই এ সার্টেন ডেট ফর এ সার্টেন প্রাইস। দ্যাট মিনস এটা হচ্ছে বাই করার রাইট দেয় কোনো একটা অ্যাসেটকে সার্টেন ডেট এবং সার্টেন প্রাইসে কেনার জন্য রাইট দেয়। On the other hand, put option হচ্ছে gives the holder the right to sell an asset by a certain date for a certain price. That means আমার কিছু ক্যারেক্টারিস্টিক্স সেম, যেমন একটা সার্টেন ডেট থাকবে, একটা সার্টেন প্রাইস থাকবে, কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে রাইট। আগের গুলো ছিল মানে ফরওয়ার্ড এন্ড ফিউচার ছিল বাইন্ডিং অব্লিগেশন, এটা হয়ে গেছে রাইট। এখন কল হচ্ছে রাইট টু বাই, আর পুট হচ্ছে রাইট টু সেল। তো ধরিয়ে যে আমি একটা বায়ার অফ কল অপশন, মানে আমি একটা কল অপশন কিনলাম। তো আমি কি কিনলাম? আমি অ্যাসেটটা ফিউচারের একটা টাইমে, ফিউচারের একটা প্রাইসে কেনার একটা রাইট কিনলাম, মানে একটা ফিউচার ফিক্সড প্রাইসে আমি চাইলেই কিনতে পারি, আবার নাও কিনতে পারি, এটা আমার একটা রাইট, আমি বাধ্য না। ওকে, আর দুইটা জিনিস হচ্ছে অপশনস এর দুই টাইপ হয়, সেটা হচ্ছে আমেরিকান অপশনস এন্ড ইউরোপিয়ান অপশনস। আমেরিকান অপশনস হচ্ছে can be exercised at any time up to the expiration date, and European options হচ্ছে can be exercised only at the expiration date. আমেরিকান অপশনস আমার পিরিয়ড মানে ফিক্সড পিরিয়ডের মধ্যে যে কোনো টাইমেই আমি এক্সারসাইজ করতে পারি, আর ইউরোপিয়ান অপশনস হচ্ছে একদম এক্সপায়ারেশন ডেটেই এক্সারসাইজ করতে হবে। এখন অপশনস এর উপর আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে, আমরা ফিউচারে এগুলো নিয়ে আরো বিস্তারিত ডিসকাস করব। এখন আমরা দেখি টাইপস অফ ট্রেডার্স। ডেরিভেটিভস এর ট্রেডার্স কি কি টাইপ থাকে। ফার্স্ট টাইপ হচ্ছে হেজার। Hedger uses derivatives to reduce the risk that they face from potential future movements in a market variable. তো আমরা বলছিলাম যে হেজার হচ্ছে রিস্ক এভার্সার, দ্যাট মিনস সে রিস্ক নিতে চায় না, সে মার্কেটের প্রাইস যে মুভমেন্টটা হয়, আমরা তখন যে এক্সাম্পল গুলো দেখলাম প্রাইস মুভমেন্টের, হেজার হচ্ছে সেটা রিডিউস বা অ্যাভয়েড করতে চায়। তো হেজার অলওয়েজ ট্রাই করবে যে যেসব ইনভেস্টমেন্টে, যেসব অ্যাসেটে রিস্ক কম, প্রাইস মুভমেন্ট কম, সেখানে ইনভেস্ট করতে এবং কিভাবে সেটাকে রিস্কটাকে মিটিগেট করা যায়, এটা নিয়েও আমরা ফিউচারে আরো দেখবো। দেন হচ্ছে স্পেকুলেটরস হচ্ছে অনেকটা বেটিং টাইপ, they use derivative securities to bet on the future direction of a market variable. That means আমার ফিউচার প্রাইসটা অনেক বেড়ে যেতে পারে, এটা যদি আমি স্পেকুলেট করে ইনভেস্ট করে ফেলি, মানে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনে ফেলি যে ফিউচারে আমার প্রাইসটা বেড়ে যেতে পারে, তার মানে আমি অনেক প্রফিট করতে পারবো। তো এটা হচ্ছে একটা স্পেকুলেশন। আবার অন দ্য আদার হ্যান্ড এটাতে আমার লসও হতে পারে, মানে আমার স্পেকুলেশন যদি ঠিক না থাকে, আমার বেটিং যদি ঠিক না থাকে, এটা উল্টো হতে পারে, আমার অনেক লসও হতে পারে। তো স্পেকুলেটর হচ্ছে এই রিস্কটা নেয়, যেটা হেজার নেয় না। স্পেকুলেটর রিস্ক নেয় ফিউচার প্রাইস মুভমেন্টের উপর। ওকে, থার্ড টাইপ ইজ Arbitrageurs. Arbitrageurs take offsetting positions in two or more instruments to lock in a profit. Arbitrageur involves locking in a riskless profit. এই টার্মটা একটু ইম্পর্টেন্ট। আরবিট্রেজার যা করে সেটা হচ্ছে একটা রিস্কলেস প্রফিট করে by simultaneously entering into transactions in two or more markets. তার মানে হচ্ছে আমি দুইটা ডেরিভেটিভ মার্কেটের মধ্যে আমি ট্রেডিং করলাম,
লাইক একজন ইউএস এর মার্কেটেও ট্রেড করছে, আবার ইউকে এর মার্কেটেও ট্রেড করছে। সে ধরি যে আমি এক জায়গার প্রোডাক্ট নিয়ে আরেক জায়গায় সেল করছি, কাইন্ড অফ এমন একটা ব্যাপার যেখানে যে মার্কেটের দামটা বেশি সেখানে আমি সেল করছি। মানে আমি কম দামে কিনে বাই লো বাই বাইং লো অ্যান্ড সেলিং হাই, এটাই হচ্ছে রিস্কলেস প্রফিট করছি। আমি কম দামে জিনিসটা কিনছি এবং বেশি দামে আরেকটা জায়গায় বা আরেকটা মার্কেটে প্রোডাক্টটা সেল করে দিচ্ছি। এভাবে হচ্ছে আরবিট্রেজার রিস্কলেস প্রফিট করে থাকে। সো দ্যাটস অল ফ্রম দিস চ্যাপ্টার. So it was a very long chapter. We have seen what is derivatives, how many derivatives securities are there, how many traders are there in details. So I think that was helpful for you. Thanks for watching.